Welcome everyone. In this video, we'll talk about the formation of nucleoside and nucleotide and also about the formation of polynucleotide chain. And previously we have discussed about the component of the nucleotide, which is pentose sugar, and this is also a two type. One is ribose sugar, another is deoxyribose sugar, and also about the nitrogen base, and this is also categorized into purine and pyrimidine, and also discussed about the detailed structure of adenine, guanine, cytosine, thymine and uracil, and also about the phosphoric acid. And today we will combine all of those components to form first the nucleoside and then the nucleotide, and after that we will polymerize the mononucleotide to form the polynucleotide chain or the nucleic acid. So let us start. তাহলে আমরা এখানে যে ফর্মেশন অফ নিউক্লিওসাইড দেখাবো, তাহলে ইন জেনারেল দেখানো হয়েছে। তাহলে আমরা কি বলেছি, পেন্টোজ সুগার যেটা আছে তাহলে সেটা আমাদের 2' পজিশনে রাইবোজ সুগার হলে হাইড্রোক্সিল থাকবে, ডিঅক্সিরাইবোজ সুগার হলে আমাদের শুধু হাইড্রোজেন থাকবে। তাহলে আমরা এখানে অবলিক দিয়ে দেখিয়েছি, মানে একের সঙ্গে রাইবোজ ডিঅক্সিরাইবোজ সুগারের উপরে কীভাবে পিউরিন অ্যাড হচ্ছে সেটা দেখানো হয়েছে। একই রকমভাবে আমরা এখানে পিউরিন না দেখিয়ে পিরিমিডিনও অ্যাড করতে পারতাম, তাহলে যেটাই হোক ব্যাপারটা সেই একই। তাহলে আমরা একটার ক্ষেত্রে যদি আমরা কীভাবে নিউক্লিওটাইড ফর্মেশন হয় দেখতে পারি, বা যে কোনো একটা নাইট্রোজেন বেস নিয়ে আমরা নিউক্লিওটাইড বা আমাদের ফসফরিক অ্যাসিড নিয়ে নিউক্লিওটাইড ফর্মেশনটা দেখাই, তাহলে সেক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে সেম জিনিস আমরা দেখব। তাহলে এখানে কি দেখছি, তাহলে আমাদের 1 নম্বর কার্বনের সঙ্গে কী আছে, হাইড্রোক্সিল গ্রুপ প্রেজেন্ট আছে, এবং এখানে পিউরিন যখন এসছে তাহলে 9 নম্বরের নাইট্রোজেনের সঙ্গে তাহলে এখানে হাইড্রোজেন প্রেজেন্ট আছে। তাহলে এখান থেকে জল, তাহলে এখান থেকে এই যে জল বেরিয়ে আছে, তাহলে H2O যখন রিমুভ হচ্ছে বা রিলিজ হয়ে যাচ্ছে, তাহলে এখানে এই কার্বোহাইড্রেটের অর্থাৎ এই যে আমাদের পেন্টোজ সুগার আছে তার 1 নম্বর কার্বনের সঙ্গে 9 নম্বর নাইট্রোজেনের বন্ডিংটা হচ্ছে, ফলে সেটা হবে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে আমাদের প্রথমে রাইবোজ সুগারটা বা ডিঅক্সিরাইবোজ সুগার দুটোকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে সেটার সঙ্গে যখন 1 নম্বর কার্বনে পিউরিন যুক্ত হচ্ছে, তাহলে তারা 9 নম্বর নাইট্রোজেনে যুক্ত হচ্ছে, ফলে গ্লাইকোসাইডিক বন্ডটা ফর্মেশন হচ্ছে, কিন্তু সেটা C1N9 গ্লাইকোসাইডিক বন্ড হবে। একই রকমভাবে যদি আমরা এখান থেকে পিউরিন না নিয়ে যদি আমরা এটাকে পাইরিমিডিন নিতাম, তাহলে সেখান থেকে আমাদের এই যে মনোসাইক্লিক রিংটা নিয়ে আমরা 1 নম্বর নাইট্রোজেন দিয়ে এখানটাতে বসাতাম, তাহলে এখানে আমাদের তৈরি হতো একই রকম সেই নিউক্লিওসাইড, কিন্তু সেটা হতো C1N1 গ্লাইকোসাইডিক বন্ড। অর্থাৎ পিউরিনটা যখন সংযুক্ত হলো তখন C1N9 গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন হচ্ছে, এবং পিরিমিডিনটা যদি এখানে সংযুক্ত হতো 1 নম্বর নাইট্রোজেন দ্বারা 1 নম্বর কার্বনের সঙ্গে পেন্টোজ সুগারে, তখন সেটা হবে C1N1 গ্লাইকোসাইডিক বন্ড। এবং যেহেতু এখানে নাইট্রোজেন বেসটা সুগারের সঙ্গে সংযুক্ত হয়েছে, ফলে এটা ফর্মেশন হয়ে গেল নিউক্লিওসাইড। তাহলে আফটার নিউক্লিওসাইড ফর্মেশন ফসফরিক অ্যাসিড অ্যাডেড আর অ্যাটাচড অ্যাট 5' পজিশন। তাহলে 5' পজিশনের সঙ্গে যদি এবার আমরা ফসফরিক অ্যাসিড অ্যাড করে দিই, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের নিউক্লিওটাইড। তাহলে এবার আমরা কী করলাম, যে জেনারেলভাবে যে আমরা নিউক্লিওসাইডে ফর্মেশন করলাম, তাহলে সেটার সঙ্গে ফসফরিক অ্যাসিড অ্যাড করব। তাহলে অ্যাটাচড উইথ দ্য 5' কার্বন অফ পেন্টোজ সুগার, পেন্টোজ সুগারের 5' পজিশনে আমরা অ্যাটাচ করে দিলাম। তাহলে পিউরিন অ্যাড হয়ে গেছে, নিউক্লিওসাইড ফর্মেশন হয়ে গেছে, আর ফসফরিক অ্যাসিড অ্যাড হচ্ছে। ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার আমরা আগেই দেখেছি, 3টা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, একটা অক্সি গ্রুপ থাকবে। তাহলে এখানে OH, এখানে OH, এদের মধ্যে থেকে এখনও জল বেরিয়ে গেলে একটা এক্সট্রা অক্সিজেন থাকবে, এবং যেহেতু CH2H অর্থাৎ সুগার এটা অ্যালকোহল গ্রুপ এবং ফসফরিক অ্যাসিড, তাহলে অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের রিয়াকশান হচ্ছে এবং এখানে জল রিলিজ বা ওয়াটার রিলিজ করছে, তাহলে এটা এখানে স্টারিফিকেশন হচ্ছে। তো এখানে স্টার যৌগ ফর্মেশন হবে, অর্থাৎ নিউক্লিওটাইড হচ্ছে একটা স্টার যৌগ। তাহলে এখানে স্টার কম্পাউন্ড যে ফর্মেশনটা হচ্ছে, তাহলে সে অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের রিয়াকশানটা হচ্ছে এবং সেখান থেকে ওয়াটার রিমুভ হচ্ছে। সেই জন্য এখানে জল বেরিয়ে যাওয়ার পরে যে বন্ডটা আমরা দেখব, তাহলে এখানে কি হচ্ছে, স্টার বন্ড ফর্মেশন হচ্ছে। তাহলে অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডের রিয়াকশন হয়েছে, তাহলে জল নিরোধন হয়েছে, একই সঙ্গে বন্ড ফর্মেশন, তাহলে স্টার বন্ড। যেহেতু ফসফরিক অ্যাসিডের সঙ্গে হয়েছে, ওই জন্য বন্ডটার নাম বলা হয়েছে ফসফোস্টার বন্ড। তাহলে এখানে কী ফর্মেশন হলো, প্রথমে যখন নাইট্রোজেন বেস যুক্ত হয়েছিল তখন সেটা আমাদের নিউক্লিওসাইড, যখন ফসফরিক অ্যাসিড অ্যাড হয়ে গেলো তখন সেটা নিউক্লিওটাইড। ফলে আমরা এখানে জেনারেলি যেটা দেখালাম সেটা হচ্ছে ফর্মেশন অফ নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড। তাহলে আমরা এখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল নিয়েও করতে পারবো। যখন আমরা রাইবোজ সুগার নেব তখন আমরা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল করব এখানটাতে, এবং যখন আমরা ডিঅক্সিরাইবোজ সুগার নেব তখন এখানটাতে আমরা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এবং যেহেতু ডিঅক্সিরাইবোজ সুগার নিয়েছি তাহলে ইউরাসিল নেওয়া যাবে না, তখন থাইমিন নিতে হবে। তাহলে একই রকমভাবে আমরা কীভাবে গ্লাইকোসাইডিক বন্ডটা ফর্মেশন হয়ে নাইট্রোজেন বেসগুলো 1 নম্বর কার্বনের সঙ্গে সুগারের সংযুক্ত হচ্ছে এবং সেখানে গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন হচ্ছে সেটা দেখানো হয়েছে। পিউরিনটা এলে তখন
C1N9 হবে, পিরিমিডিনে C1N1 গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন হবে, অর্থাৎ নিউক্লিওসাইডের মধ্যে অনলি গ্লাইকোসাইডিক বন্ড ইজ প্রেজেন্ট। তারপর যদি সেখানে ফসফরিক অ্যাসিড অ্যাড করা হয় সেটা 5 প্রাইম এন্ডে গিয়ে অ্যাটাচ হবে, তাহলে 5 নম্বর কার্বনের সঙ্গে যখন অ্যাটাচ হচ্ছে তাহলে অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের রিয়াকশন হচ্ছে, ফলে এস্টারিফিকেশন হচ্ছে, ফলে এস্টার কম্পাউন্ড ফর্মেশন হবে। এবং এখানে যে বন্ডটা ফর্মেশন হচ্ছে তাহলে এটা হচ্ছে এস্টার বন্ড, এবং যেহেতু ফসফরিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে ওই জন্য বন্ডটার নাম দেওয়া হচ্ছে ফসফোএস্টার বন্ড। অর্থাৎ একটা নিউক্লিওটাইডের মধ্যে তাহলে আমার গ্লাইকোসাইডিক বন্ড প্রেজেন্ট এবং ফসফোএস্টার বন্ড প্রেজেন্ট আছে। তাহলে কীভাবে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড ফর্মেশন হয় সেটা আমরা এখানে ডিটেলস দেখলাম। তাহলে এখানে আমাদের সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস অ্যাড করলাম 1 নম্বর কারণের সঙ্গে, এবং 5 নম্বর কারণের সঙ্গে ফসফরিক অ্যাসিডটাকে অ্যাড করলাম। অর্থাৎ একটা নিউক্লিওটাইডের ক্ষেত্রে আমরা যদি ডাইরেকশন দেখি তাহলে তার 5 প্রাইম ফসফেট একটা থাকে, 3 প্রাইমে কী থাকছে একটা ওএইচ, এবং এখানেতে এইচ বা ওএইচ থাকছে সেটা ডিপেন্ড করছে রাইবোজ সুগার না ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে একটা নিউক্লিওটাইডের ডাইরেকশন যেটা পাচ্ছি একটা 5 প্রাইম ফসফেট একটা 3 প্রাইম ওএইচ। তাহলে এই নিউক্লিওটাইডগুলো পরপর যখন কম্বাইন করবো অর্থাৎ পলিনিউক্লিওটাইড চেইন আমরা ফর্মেশন করব, তখন দেখবো যে আমাদের যে 5 প্রাইমের সঙ্গে 3 প্রাইম এন্ডের বাইন্ডিংটা হচ্ছে, সেই জন্য আমরা এখানে ডাইরেকশনটা উল্লেখ করলাম। নাও উইল সি দ্য টাইপস অফ নিউক্লিওসাইড অ্যান্ড নিউক্লিওটাইড ইন কেস অফ আরএনএ অ্যান্ড ডিএনএ অলসো। তাহলে আমরা এখানে যে টেবুলার ফর্মে এখানে রিপ্রেজেন্ট করছি টেবুলার ফর্মে, তাহলে এখানে পেন্টোজ সুগার, তার সঙ্গে নাইট্রোজেন বেস অ্যাড করা হচ্ছে, তার সঙ্গে তাহলে এখানে নিউক্লিওসাইড ফর্মেশন করবে আপনার কম্বাইনিং উইথ নাইট্রোজেন বেস, অ্যান্ড দেন ফসফরিক অ্যাসিড অ্যাড করা হয়েছে, তাহলে এখানে নিউক্লিওটাইড ফর্মেশন হবে। তাহলে সেটা রাইবোনিউক্লিওটাইড বা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড হতে পারে, বা নিউক্লিওসাইড বা রাইবোনিউক্লিওসাইড হতে পারে। তাহলে সেটা যদি আমরা দেখি তাহলে পেন্টোজ সুগার হিসেবে যখন আমরা রাইবোজ সুগার নেব, তাহলে প্রথম 4টে ক্ষেত্রে আমরা রাইবোজ সুগার নিলাম, তাহলে একবার অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন যেহেতু রাইবোজ সুগার, তাহলে আমরা ইউরাসিলকে অ্যাড করবো। তাহলে কত নম্বর পজিশনে অ্যাড হবে, তাহলে প্রত্যেকে রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে অ্যাড হবে। ফলে এখানে এরা যখন বন্ডিং করবে তাহলে C1N9 বন্ড, এরা যখন বন্ডিং করবে C1N1 গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন হয়ে গেল, অর্থাৎ এটার সুগারের সঙ্গে নাইট্রোজেন বেসগুলো অ্যাড হয়ে গেল। তাহলে তখন নিউক্লিওসাইড ফর্মেশন হবে, তাহলে সেটা অবশ্যই রাইবোনিউক্লিওসাইড হবে। তাহলে কী কী অ্যাডিনোসিন, গুয়ানোসিন, সাইটিডিন অ্যান্ড ইউরিডিন। অ্যান্ড দেন ফসফরিক অ্যাসিড যখন অ্যাড করা হচ্ছে তাহলে এখানে আমরা যা পেলাম সবই কিন্তু রাইবোনিউক্লিওসাইড, যেহেতু রাইবোজ সুগার আমরা নিয়ে নিউক্লিওসাইডটা ফর্মেশন করেছি। এবার ফসফরিক অ্যাসিড যখন অ্যাড করবো তাহলে 5 প্রাইম পজিশনে গিয়ে অ্যাড হবে, তাহলে সেই নিউক্লিওসাইড অ্যাডিনোসিনের 5 প্রাইম পজিশনে যখন ফসফরিক অ্যাসিড অ্যাড হবে তখন সেটা অ্যাডেনিলিক অ্যাসিড, তারপর গুয়ানিলিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড অ্যান্ড ইউরিডিলিক অ্যাসিড ফর্মেশন হবে। তাহলে এখানে যেহেতু রাইবোজ সুগার নিয়ে স্টার্ট করা হয়েছিল, ফলে এখানে আমরা যেগুলো পাবো রাইবোনিউক্লিওটাইড, অর্থাৎ আমরা 4 টাইপস অফ রাইবোনিউক্লিওটাইড এখানে পেয়েছি। ইন কেস অফ আরএনএর ক্ষেত্রে যেহেতু রাইবোজ সুগার প্রেজেন্ট থাকবে এবং সেখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল প্রেজেন্ট থাকবে, 4 ধরনের নাইট্রোজেন বেস, ফলে তারা 4 ধরনের রাইবোনিউক্লিওসাইড ফর্মেশন করছে। এবং যখন 5 নম্বর পজিশনে সুগারের ফসফরিক অ্যাসিড অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে সেই ফসফোএস্টার বন্ডটা কীভাবে অ্যাড হচ্ছে আমরা আগেই দেখলাম, যখন আমরা ফর্মেশন অফ নিউক্লিওসাইড নিউক্লিওটাইড দেখেছি, তাহলে সেখানটাতে আমরা যেটা পাবো রাইবোনিউক্লিওটাইড। তাহলে এটাকেই আমরা স্ট্রাকচারেও রিপ্রেজেন্ট করতে পারি এই লেখাটাকেও। তারপরে যদি আমি ইন কেস অফ ডিএনএ যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা ডিঅক্সি রাইবোজ সুগারটাকে নেব, এবং সেক্ষেত্রে আমরা একই রকম নাইট্রোজেন বেসগুলোকে 1 নম্বর কার্বনের সঙ্গে অ্যাড করব। তাহলে যখন অ্যাডিনিন গুয়ানিন অ্যাড হবে সব অবশ্যই তাহলে 9 নম্বর নাইট্রোজেন দিয়ে অ্যাড হবে, সেই জন্য C1N9 গ্লাইকোসাইডিক বন্ডটা যুক্ত হয়ে গেল। এবং যখন সাইটোসিন এবং থাইমিন এলো তারা কিন্তু প্রিমিডিনের মধ্যে পড়ছে, ফলে তারা 1 নম্বর নাইট্রোজেন দ্বারা 1 নম্বর কার্বনের সঙ্গে সুগারের যুক্ত হবে, ফলে C1N1 গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন হবে। ফলে আমরা এক্ষেত্রে যেটা নিউক্লিওসাইড পাবো সেটা হচ্ছে ডিঅক্সি অ্যাডিনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি সাইটিডিন, ডিঅক্সি থাইমিডিন। তাহলে আমরা যখন ডিঅক্সি কথাটা অ্যাড করছি তাহলে এখানে ডিঅক্সি রাইবোজ সুগার আছে, ফলে এরা হচ্ছে সব ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড। তাহলে এখানে নিউক্লিওসাইড ফর্মেশন হয়েছিল কিন্তু রাইবোজ সুগারের জন্য রাইবোনিউক্লিওসাইড, এবং যেহেতু এখানে ডিঅক্সি রাইবোজ সুগার নিয়ে আমরা ফর্মেশন করেছি ফলে এটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড। একই রকমভাবে ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইডগুলো তাহলে 1 নম্বর পজিশনে বা 1 নম্বর কার্বনের সুগারের নাইট্রোজেন বেসগুলো অ্যাড হয়েছে, তাহলে 5 প্রাইম পজিশনে ফসফরিক অ্যাসিড অ্যাড করবো। তাহলে এখানেও আমরা একই রকমের ফসফরিক অ্যাসিড যেমন অ্যাড করেছি এখানটাতেও যখন অ্যাড করবো তাহলে এখানে যেগুলো তৈরি হবে তাহলে অ্যাডিনালিক অ্যাসিড, গুয়ানালিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড, থাইমিডিক অ্যাসিড প্রত্যেকে ডিঅক্সি। অর্থাৎ যখন আমরা ডিঅক্সি রাইবোজ সুগার নেব তাহলে নিউক্লিওসাইডগুলো সব ডিঅক্সি দিয়ে বলতে হবে, এবং যখন নিউক্লিওটাইড ফর্মেশন করবে তখন ডিঅক্সি দিয়ে বলতে হবে। তাহলে ডিঅক্সি অ্যাডিনালিক, ডিঅক্সি গুয়ানালিক, ডিঅক্সি সাইটিলিক, ডিঅক্সি থাইমিডিলিক। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন বোথ ডিএনএ আরএনএতে প্রেজেন্ট, কিন্তু ইউরাসিল শুধুমাত্র আরএনএতে প্রেজেন্ট এবং থাইমিনটা শুধুমাত্র ডিএনএতে প্রেজেন্ট। তাহলে এখানে আরএনএতে রাইবোজ সুগার প্রেজেন্ট, সেই জন্য নামটা হয়ে গেছে রাইবোনিউক্লিক অ্যাসিড, এবং ডিঅক্সি রাইবোজ সুগারটা যেহেতু ডিএনএ প্রেজেন্ট ওই জন্য হয়ে গেছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা যখন অ্যাডিনোসিন বলবো তাহলে তখন বুঝতে হবে রাইবোনিউক্লিওসাইডের কথা বলা হচ্ছে, যখন ডিঅক্সি অ্যাডিনোসিন বলবো তখন তাহলে আমাদের ডিঅক্সি
রাইবোনিউক্লিওসাইডের কথা বলা হচ্ছে। যখন আমরা অ্যাডিনোলিক অ্যাসিড গুয়ানিলিক অ্যাসিড বলছি তখন তারা রাইবোনিউক্লিওটাইডের কথা বলা হচ্ছে, এবং যদি আমরা দেখি ডিঅক্সি অ্যাডিনোলিক অ্যাসিড ডিঅক্সি গুয়ানিলিক অ্যাসিডের কথা বলা হচ্ছে তখন তার মানে সেগুলো ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের কথা বলা হচ্ছে। অর্থাৎ আরএনএর ক্ষেত্রে যদি আমরা দেখা যায় তাহলে এই মনো নিউক্লিওটাইডগুলো সংযুক্ত হয়ে তাহলে আরএনএ চেন তৈরি করছে এবং পলিমার অফ নিউক্লিওটাইড তৈরি করছে, সেটাই হচ্ছে আরএনএ। আর যদি আমরা ডিএনএর ক্ষেত্রে দেখি তাহলে এই ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড এই মনো নিউক্লিওটাইডগুলো পরপর সংযুক্ত হয়ে যে চেন তৈরি করবে সেটা হচ্ছে পলিনিউক্লিওটাইড চেন, এবং ডিএনএর ক্ষেত্রে এই চেন দুটো ফরমেশন হবে, তাহলে সেক্ষেত্রে ডবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে ডিএনএ ফরমেশন করবে। তাহলে এই হলো আমাদের ডিএনএ আরএনএর মধ্যে রাইবোনিউক্লিওটাইডের টাইপ। তাহলে আরএনএতে রাইবোনিউক্লিওসাইড 4 টাইপের, তাহলে অটোমেটিক রাইবোনিউক্লিওটাইড 4 টাইপের হবে, ডিএনএতে ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড 4 টাইপের, এবং তাহলে আমাদের ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড সেটাও কিন্তু 4 টাইপের হবে। অর্থাৎ আমরা যদি বলি কোনো আরএনএ ভাইরাসের মধ্যে নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইডের টাইপ কত রকম হবে, সেক্ষেত্রে কিন্তু 4 টাইপের হবে, কারণ সেটা আরএনএ ভাইরাস, তাহলে অনলি সেখানে আরএনএ প্রেজেন্ট আছে। কিন্তু ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে যদি বলা হয় যে টাইপস অফ নিউক্লিওটাইড যদি হয় তাহলে সেখানে টোটাল 8 টাইপসের হবে, 4 রাইবোনিউক্লিওটাইড আর 4 রাইবোনিউক্লিওসাইড অ্যান্ড 4 ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড আর 4 ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। অর্থাৎ যেহেতু সেখানে ডিআরএনএ বোথ প্রেজেন্ট আছে, ফলে রাইবোনিউক্লিওসাইড বা ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড মিলে টোটাল 8 রকমের পাবো। এবং যখন আমরা নিউক্লিওটাইডের কথা বলবো তাহলে ডিঅক্সি এবং রাইবোনিউক্লিওটাইড মিলে হচ্ছে 8টা টাইপের থাকবে। তাহলে এই হচ্ছে বেসিক ব্যাপার। আর যদি আমরা দেখি যে রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার নিউট্রাল, অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন এটা সবাই নাইট্রোজেন বেস, ফলে বেসিক, ফলে নিউক্লিওসাইডটা এখানে কী নেচারের হবে, বেসিক নেচারের হবে। কিন্তু ফসফরিক অ্যাসিড অ্যাড করার পরে দেখো আমরা নেমটা করছি অ্যাসিড বলে লেখা হচ্ছে, অর্থাৎ নিউক্লিওটাইডগুলো কী নেচারের হয়, অ্যাসিডিক নেচার। এই অ্যাসিডিক নেচার থাকার কারণেই তো অল্টম্যান নিউক্লিন যেটাকে ফেডিক মিক্সচার বলেছিলেন সেটাকে নিউক্লিক অ্যাসিড নামটা দিয়েছিলেন, যেহেতু অ্যাসিডিক প্রপার্টি আছে। ফলে আমরা এই অ্যাডিনিক অ্যাসিড গুয়ানিলিক অ্যাসিড এবার ডিঅক্সি অ্যাডিনিক গুয়ানিলিক অ্যাসিড যেটা নিচ্ছে, এই যে মনোনিউক্লিওটাইড ডিএনএ বাড়ানোর ক্ষেত্রে যেটাই নেওয়া হোক, তাহলে সেক্ষেত্রে সেই সিঙ্গেল ইউনিটগুলোই হচ্ছে অ্যাসিডিক। তাহলে সেই অ্যাসিডিক ইউনিটগুলো দিয়ে যখন লম্বা চেন তৈরি করবো তাহলে সেই চেনটা হবে অ্যাসিডিক, ফলে পলিনিউক্লিক চেন যেটা তৈরি হচ্ছে অফ নিউক্লিক অ্যাসিড, তাহলে সেটাও অ্যাসিডিক, ওই জন্য নিউক্লিক অ্যাসিড হয়ে গেল অ্যাসিডিক। তাহলে সেটা আরএনএর ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডিএনএর ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড, সেই জন্য হচ্ছে nucleic acid acidic in nature and present within the nucleus, so Altman called the material nuclein as or renamed the nuclein as the nucleic acid. Now the formation of polynucleotide chain by adding the mononucleotide one by one, তাহলে এক এক করে আমরা যদি মনোনিউক্লিওটাইডগুলোকে অ্যাড করি তাহলে সেক্ষেত্রে আমাদের পলিনিউক্লিওটাইড চেনটা ফর্মেশন হবে। তাহলে আমরা এখানে কয়েকটা নিউক্লিওটাইড নিয়ে পরপর অ্যাড করে কীভাবে পলিনিউক্লিওটাইড চেন ফর্মেশন হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা এখানে যদি দেখি তাহলে এখানে যে নিউক্লিওটাইডগুলো দেখানো হয়েছে, তাহলে আমরা এখানে একটা নিউক্লিওটাইড দেখেছি, তাহলে এখানটাতে পিউরিন যুক্ত হয়েছে, বলে এটা হচ্ছে C1N গ্লাইকোসাইডিক বন্ড। এখানটাতে যদি দেখা যায় তাহলে ফসফোএস্টার বন্ড ফর্মেশন হয়েছে, কীভাবে ফর্মেশন হয়েছে অলরেডি আমরা সেটা ডিসকাস করেছি। এবার যদি দেখা যায় তাহলে এটা রাইবোজ সুগার হলে OH থাকবে, ডিঅক্সি রাইবোজ সুগার হলে H থাকবে। তারপর আমরা এটাও ইন জেনারেল চেন ফর্মেশনটা দেখাচ্ছি, কারণ এখানে আমরা একই সঙ্গে ডিএনএ চেন আরএনএ চেন দুটোকে দেখানো হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইন জেনারেল এখানে অ্যাডিনিন গুয়ানিন না লিখে পিউরিন লিখে দিয়েছি, তাহলে এখানে অ্যাডিনিন গুয়ানিন দিয়ে আমরা করতে পারি। আবার একই রকমভাবে পিরিমিডিন যখন করছি তাহলে সাইটোসিন থাইমিন ইউরাসিড বসেও করতে পারি। তো যাই হোক, আমাদের এটা একটা নিউক্লিওটাইড সিঙ্গেল নিউক্লিওটাইড, এটা একটা সিঙ্গেল নিউক্লিওটাইড, এটা একটা সিঙ্গেল নিউক্লিওটাইড। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে 5 প্রাইম একটা 3 প্রাইম এন্ড আছে, এরও 5 প্রাইম 3 প্রাইম এন্ড আছে। তাহলে আমরা একটা ক্ষেত্রে কীভাবে বন্ড ফর্মেশন হচ্ছে বা দুটো নিউক্লিওটাইড পরপর কীভাবে সংযুক্ত হচ্ছে সেটাকে একবার দেখাই। তাহলে এখানে 3 প্রাইম ওয়ে যেটা বলছিলাম, তাহলে আর রাইবোজ সুগারের ক্ষেত্রে এখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, এখানে হাইড্রোক্সিল গ্রুপ যেটা রিঅ্যাক্টিভ ছিল। ডিএনএর ক্ষেত্রে এখানে H থাকছে এবং এখানে OH থাকছে। তাহলে এই যে 3 প্রাইমের OH যেটা আছে, তাহলে সেটা অপর যে নিউক্লিওটাইড তার 5 প্রাইমের যে ফসফেট আগে থেকে যুক্ত হয়ে নিউক্লিওটাইড ফর্মেশন করেছে, তার 3টে হাইড্রোক্সিল গ্রুপ ছিল, একটা ইউটিলাইজ হয়ে গেছে ফসফোএস্টার বন্ড ফর্মেশনের সময়। সেই ফসফেটটার সঙ্গেই, অর্থাৎ প্রথম যে নিউক্লিওটাইডটা প্রেজেন্ট থাকছে তার সঙ্গে অপর যে নিউক্লিওটাইডটা অ্যাড হতে আসছে, অর্থাৎ এটা হচ্ছে আপকামিং, এটা যখন এর সঙ্গে সংযুক্ত হতে আসছে তাহলে 5 প্রাইম এন্ডটা 3 প্রাইম এন্ডের দিকে আসবে। তাহলে 5 প্রাইম এন্ড অ্যাটাচ উইথ দ্য 3 প্রাইম এন্ড অফ দ্য ফার্স্ট, প্রথমটা 3 প্রাইম এন্ডের সঙ্গে যুক্ত হবে। কীভাবে? এখানেও যদি দেখি তাহলে এখানে OH মানে এখানে হাইড্রোক্সিল গ্রুপ প্রেজেন্ট, মানে এটা অ্যালকোহল এবং এটা হচ্ছে অ্যাসিড। তাহলে এখানে ফসফরিক অ্যাসিডের 3টে হাইড্রোক্সিল গ্রুপ ছিল, একটা ইউটিলাইজ হয়ে গেছে, অপরটা সংযুক্ত হচ্ছে তার সামনে বা তার আগে যে নিউক্লিওটাইডটা আছে তার সঙ্গে। তাহলে এখানকার 3 প্রাইম OHটা ফসফরিক অ্যাসিডের হাইড্রোক্সিল গ্রুপের সঙ্গে রিয়াকশন করে এখানেও জল বিয়োজন করে স্টারিফিকেশন হয়ে স্টার ফর্মেশন করছে, তাহলে আবারও ফসফোএস্টার বন্ড। তাহলে এবার এই বন্ডটাকে আমরা কি বলবো, যেটাকে হচ্ছে আমাদের ফসফোডাইএস্টার বন্ড
ডাইস্টার কেন? তাহলে এই যে ফসফরিক অ্যাসিডটা আগে একবার ফসফোএস্টার বন্ড করেছিল যখন সে নিউক্লিওটাইড ফর্মেশন করেছিল, কিন্তু এই ফসফরিক অ্যাসিডটাই বা এই ফসফেটটাই তাহলে তার আগে থেকে বা তার আগের যে নিউক্লিওটাইডটা আছে তার সঙ্গে 3' এন্ডের যে হাইড্রোক্সিল গ্রুপ আছে তার সঙ্গে ফসফোএস্টার বন্ড দ্বারা যুক্ত হয়েছে। তাহলে একই ফসফরিক অ্যাসিডের এই একটা বন্ড হয়েছে, একটা বন্ড হয়েছে, সো কল্ড অ্যাজ ফসফোডাইস্টার বন্ড। অর্থাৎ দুটো কনজিকিউটিভ নিউক্লিওটাইড অর্থাৎ পরপর দুটো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে ফসফোএস্টার বন্ডের ফর্মেশন হচ্ছে, তাহলে এখানেও কিন্তু জল বা ওয়াটার রিমুভ বা রিলিজ হচ্ছে। তাহলে একই রকমভাবে আমাদের নেক্সট যে নিউক্লিওটাইড আছে সেটাকে আমরা দেখালাম। তাহলে এই নিউক্লিওটাইডটা এখানে পিরিমিডিন দেখিয়েছি, মানে সাইটোসিন থাইমিন ইউরাসিল যে কেউ হতে পারে। এখানে এইচ মানে এটা রাইবোজ ডিএক্স রাইবোজ সুগার দুটোকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে 5' ফসফেটটা আছে, তাহলে সে কী করবে, তার আগের যে নিউক্লিওটাইড আছে তার 3' এন্ডে যে ফ্রি ওইচ ছিল, তাহলে এখানে যেভাবে বন্ডিং ফর্মেশন করে যেখানেও বন্ডিং করলো, তাহলে এই ফসফেটের সঙ্গে আবার সংযুক্ত হলো। তাহলে আপকামিং নিউক্লিওটাইডের 5' এন্ডটা আগে থেকে যে নিউক্লিওটাইডটা প্রেজেন্ট থাকছে তার 3' ওইচের সঙ্গে স্ট্রাটিফিকেশন করে স্টার বন্ডটা ফর্মেশন করছে। তাহলে একই রকমভাবে আমরা এই নিউক্লিওটাইড যেটা দেখিয়েছি, তাহলে সে এখন লাস্ট প্রেজেন্ট থাকছে। তাহলে এরপরে যদি আরও একটা নিউক্লিওটাইড আসে, তাহলে আমরা আরও একটা নিউক্লিওটাইডকে নিয়ে এলাম। তাহলে সে যখন এসছে তার ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে এর 5' এন্ডটা তাহলে লাস্ট যে নিউক্লিওটাইড ছিল তার 3' এন্ডের সঙ্গে ফসফোএস্টার বা ফসফোডাইস্টার বন্ড দ্বারা সংযুক্ত হয়ে গেছে। তাহলে এইভাবে মনোনিউক্লিওটাইড, তারপর দুটো সংযুক্ত হলে ডাইনিউক্লিওটাইড, ট্রাইনিউক্লিওটাইড, টেট্রানিউক্লিওটাইড, এইভাবে চলতে থাকলে আমাদের অলিগোনিউক্লিওটাইড ফর্মেশন হবে 2 থেকে 10টা ইউনিট যখন হয়ে যাবে, এবং তারপরে যখন তারও বেশি হয়ে যাবে তখন সেটাকে আমরা মোর দ্যান 10 হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা পলিনিউক্লিওটাইড চেন বলবো। তাহলে পলিনিউক্লিওটাইড চেন কীভাবে ফর্মেশন হচ্ছে আমরা দেখলাম যে একটা নিউক্লিওটাইড যেটা প্রেজেন্ট থাকছে তার সঙ্গে নেক্সট যে নিউক্লিওটাইড অ্যাড হবে সেটা 5' এন্ড দ্বারা প্রথমটা 3' এন্ডের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ প্রথম যে প্রেজেন্ট আছে ফার্স্ট নিউক্লিওটাইড যেটা প্রেজেন্ট থাকছে, অর্থাৎ প্রথম যে নিউক্লিওটাইড প্রেজেন্ট হয়েছে পলিনিউক্লিওটাইড চেন ফর্মেশনের সময় তার ফসফেটের তা বা 5' ফসফেট ওপেন কন্ডিশনে রয়েছে, কিন্তু তারপরে যারা এসে তাদের ফসফেটটা বন্ড করেছে তার আগে যে আছে তার 3' এন্ডের সঙ্গে, এখানে যে এসেছিলো সে তার 5' ফসফেটটা তার আগের 3'এর সঙ্গে বন্ড করে বসে আছে, এবং তারপরে লাস্ট যে এসে সেও কিন্তু তার 5' ফসফেটটা তার আগের যে নিউক্লিওটাইডটা ছিল তার 3' ওইচের সঙ্গে ফসফোডাইস্টার বন্ড ফর্মেশন করেছে। তাহলে শেষে যে এসে তার আবার 3' এন্ডের ওইচ গ্রুপটা ওপেন বা ফ্রি কন্ডিশনে রয়েছে। অর্থাৎ প্রথম যে এসে তার 5' ফসফেটটা ওপেন এবং শেষে যে আসবে তার 3' ওয়েজটা ওপেন। আবার যদি একটা নিউক্লিওটাইড আসে তাহলে সেও 5' দ্বারা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, তার 3' ওয়েজটা ওপেন থাকবে। অর্থাৎ আমরা পলিনিউক্লিওটাইড চেনের ক্ষেত্রে একটা ডাইরেকশন পাচ্ছি যেটা হচ্ছে 5' টু 3'। তাহলে এইটা হচ্ছে আমাদের, তাহলে উপর থেকে যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে আমাদের 5' এন্ড এটা, এবং তারপরে যদি আমরা নিচের দিকে আসি তাহলে সেটা 3' এন্ড থাকছে। তাহলে নিউক্লিওটাইডগুলো যেহেতু ডাইরেকশন আছে 5' টু 3', ফলে সেই নিউক্লিওটাইড চেন যখন তৈরি করছে তাদেরও একটা ডাইরেকশন তৈরি হয়ে যাবে। তাহলে একদম প্রথমে যে নিউক্লিওটাইড তার 5' ফসফেট ওপেন, ফলে 5' এন্ড ফর্মেশন করলো, তাহলে এখানে প্রথম জনের 5' ফসফেটটা ওপেন, ফলে 5' এন্ড ফর্মেশন করেছে, এবং যদি একদম লাস্ট নিউক্লিওটাইড দেখা যায় তাহলে তার 3' হাইড্রোক্সিল গ্রুপটা ওপেন, ফলে সেটা হচ্ছে এখন 3' এন্ড ফর্মেশন করছে। অর্থাৎ নিউক্লিওটাইড চেনেরও ডাইরেকশন 5' টু 3' হয়, এবং যেহেতু অ্যাসিডিক নেচারের ফলে এখান থেকে যে চেনটা তৈরি হবে পলিনিউক্লিওটাইড চেন সেটাও কিন্তু অ্যাসিডিক হবে। তাহলে আমরা এখানে কি দেখছি, পলিমারাইজেশন অফ নিউক্লিওটাইড অ্যান্ড ফর্মেশন অফ পলিনিউক্লিওটাইড চেন। তাহলে এখানে কী হচ্ছে, স্টারিফিকেশনের মাধ্যমে নিউক্লিওটাইডগুলো পলিমারাইজেশন হচ্ছে, অর্থাৎ পলিমার তৈরি করছে এক একটা করে 1 বাই 1 সেখানে অ্যাটাচ হওয়ার ফলে তাহলে সেখানে পলিনিউক্লিওটাইড চেন হচ্ছে। তাহলে আরএনএর ক্ষেত্রে এটা যদি আমরা দেখি তাহলে সেম জিনিস আমরা আরএনএতে যদি রিপ্রেজেন্ট করতাম তাহলে সেক্ষেত্রে আমাদের শুধু রাইবোজ সুগার রাখতে হতো, এই জায়গাটাতে আমরা হাইড্রোজেন দেখাতে পারতাম না। তখন এখানে আমরা যদি দেখাই তাহলে এখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল দেখালে হয়ে যাবে। এবং যদি এটা আমরা ডিএনএর ক্ষেত্রে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন দেখাতে হবে, এবং তখন সুগারটাকে ডিঅক্সি করতে হবে। তাহলে আমরা এখানে অবলিক দিয়ে দেখিয়েছি, মানে দুটোকে একসঙ্গে রিপ্রেজেন্ট করা আছে, মানে ইঞ্জিনিয়ারিং দেখানো হয়েছে। আবার এখানে আমরা পিরিমিডিন বলে উল্লেখ করেছি। তাহলে এগুলোকে আমরা যেহেতু স্ট্রাকচার অলরেডি শিখে এসেছি, ফলে অ্যাডিনিন, গুয়ানিন, এখানে সাইটোসিন, থাইমিন বা যদি আরএনএ করে ইউরাসিল বসিয়ে আমরা গঠনটা তৈরি করতে পারি, অর্থাৎ পলিনিউক্লিওটাইড চেনটা তৈরি করতে পারি। তাহলে আমরা এর একদম সিম্পল স্ট্রাকচারটা বা ডায়াগ্রামটা যদি দেখি তাহলে সেক্ষেত্রে কেমন দেখাচ্ছে। তাহলে এখানে কি আমরা এইগুলোকে সুগার রিপ্রেজেন্ট করেছি, তাহলে সুগারগুলো ফসফেট দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এই ফসফেটটা নিউক্লিওটাইড তৈরি করার সময় এখানে এস্টার বন্ড তৈরি করেছে, এবং এই 5' ফসফেটটা এখানে যে 3' হয়েছিল তার সঙ্গে বন্ড করেছে, অর্থাৎ এখানে
ফসফোডাইএস্টার বন্ড তৈরি করেছে। তাহলে এখানে ফসফোডাইএস্টার বন্ড অর্থাৎ সুগার ফসফেট এখানে ব্যাকবোন বা একটা কাঠামো তৈরি হয়েছে। তাহলে এটাই হচ্ছে মেন রেলিং সিঁড়ির। তাহলে সেই মেন রেলিংটা তৈরি হচ্ছে কি সুগার ফসফেট ব্যাকবোন দ্বারা। তাহলে এই জন্য এটাকে সুগার ফসফেট ব্যাকবোন বলা হয়েছে, কারণ এখানে সুগার ফসফেট মেন কাঠামোটা ফর্মেশন করেছে। তাহলে এই সুগার ফসফেট ব্যাকবোনের রাইট সাইডে যদি দেখি তাহলে কোনগুলো অবস্থান থাকছে, তাহলে সুগার ফসফেট যে ব্যাকবোনটা এখানেও ফর্মেশন হয়েছে সেটাকে সিম্পলিফাই করে দেখানো হয়েছে। তাহলে সুগার ফসফেট ব্যাকবোনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। তাহলে এগুলো পরপর ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশন হয়েছে, অর্থাৎ পলিমারাইজেশন ঘটেছে মনোনিউক্লিওটাইডের। সেটা রাইবোনিউক্লিওটাইড হতে পারে বা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড হতে পারে, সেটা ডিপেন্ড করছে সুগারটা আমি রাইবোস সুগার নিয়েছি না ডিঅক্সি রাইবোস সুগার নিয়েছি। আর ডিএনএর ক্ষেত্রে থাইমিনটা স্পেসিফিক এবং আরএনএর ক্ষেত্রে ইউরাসিলটা স্পেসিফিক। এটাকে ঠিকঠাক রাখলেই তাহলে এটা চেনটা আমার ডিএনএ বা আরএনএ দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। এবারে তাহলে এই যে চেনটা ফর্মেশন হলো, তাহলে চেনের রাইট সাইডে কে থাকছে আমার নাইট্রোজেন বেস। তাহলে সেটা পিউরিন যে হতে পারে, অর্থাৎ অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন সব প্রেজেন্ট। তাহলে আরএনএর ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ফলে একটা সিঙ্গেল পলিনিউক্লিক চেনই তাহলে রাইবোনিউক্লিক অ্যাসিড হিসেবে কাজ করবে এবং সেখানে সুগারটা অবশ্যই রাইবোস সুগার হতে হবে এবং অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল প্রেজেন্ট থাকতে হবে। এবং ডিএনএর ক্ষেত্রে যদি আমরা দেখা যায় তাহলে ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড। এবার ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড যখন হয়েছে তাহলে আমরা এখানে যদি তাহলে ডাইরেকশন দেখি তাহলে আবার এখানেও 5' to 3' এন্ড আছে। তাহলে এবারে আবার একটা যদি আপকামিং নিউক্লিওটাইড আসে সে কিন্তু 5' দিয়ে এখানে সংযুক্ত হবে, তারও 3' এন্ডটা ওপেন থাকবে। তার মানে ডাইরেকশন 5' to 3' থাকছে এবং নাইট্রোজেন বেসের অবস্থানটা সুগার ফসফেট ব্যাকবোনের রাইট সাইডে। এবার যদি দুটো স্ট্যান্ড প্যারালালি প্রেজেন্ট থাকে, অর্থাৎ ডিএনএর দুটো স্ট্যান্ড যদি আমরা এইভাবে দেখাই তাহলে এটা হচ্ছে 5', এটা হচ্ছে 3'। তাহলে নাইট্রোজেন বেসগুলো কোন দিকে আছে, ডান দিকে রাইট সাইডে প্রেজেন্ট আছে। আবার যদি সেটা প্যারালাল হয়, এটা 5' এটা 3' করি, তাহলে তারও নাইট্রোজেন বেসগুলো রাইট সাইডে। ফলে এক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এখানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স বেড়ে যাওয়ার কারণে হাইড্রোজেন বন্ড ফর্মেশনের চান্সটা কমে যাচ্ছে, কারণ হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা অ্যাট্রাকশন ফোর্স, মানে এটা পিওর কোনো বন্ড নয়। ফলে সেখানে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট একটা বন্ড বা অ্যাট্রাকশন সেখানে তৈরি হয়, সেটাকে হাইড্রোজেন বন্ড বলা হয়েছে। ফলে যেহেতু ডিস্টেন্স বাড়ছে হাইড্রোজেন বন্ড হবে না। ফলে এখানে হাইড্রোজেন বন্ড ফর্মেশন করতে গেলে অর্থাৎ ডবল স্ট্যান্ডার্ড হতে গেলে এটাকে অ্যান্টি প্যারালাল হতে হবে। তাহলে অ্যান্টি প্যারালাল যদি করি তাহলে এটাকে আমি 5' to 3' রাখলাম এবং এটাকে আমরা অ্যান্টি প্যারালাল, অর্থাৎ এদিকে 5' এদিকে 3' হয়ে গেল। তাহলে সেটা যদি হয় তাহলে এর নাইট্রোজেন বেসগুলো কোন দিকে পড়ছে, 5 from 3 ডান দিকে। কিন্তু এটাকে যখন অ্যান্টি প্যারালাল করছি তাহলে ডান দিকের জিনিসগুলো শিফটে কোন দিকে চলে যাবে, লেফট সাইডে চলে যাবে। ফলে এরকম কাছাকাছি চলে, তাহলে নাইট্রোজেন বেসগুলো কাছাকাছি এলেই তাহলে এখানে কি ডবল মানে বন্ডিংটা হতে পারছে, হাইড্রোজেন বন্ড হতে পারছে। তাহলে সেটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে 5' to 3' ডাইরেকশন এদিকে দেখানো হয়েছে। তাহলে সুগার ফসফেট ব্যাকবোনের রাইট সাইডে অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন আছে এবং আরেকটা স্ট্যান্ড কি আছে অ্যান্টি প্যারালালি, অর্থাৎ 5' to 3'। তার ফলে রাইট সাইডের যে বেসগুলো প্রেজেন্ট থাকার কথা ছিল সেগুলো এখন লেফট সাইডে শিফট হয়েছে। ফলে সেখানে কি হচ্ছে এর সঙ্গে টি ডবল বন্ড দ্বারা যুক্ত হচ্ছে, এখানেও এর সঙ্গে টি ডবল বন্ড যুক্ত হচ্ছে, এখানে জির সঙ্গে সি বা সির সঙ্গে জি যেটাই হোক, তাহলে এখানে ট্রিপল বন্ড বা 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়েছে, এখানে 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়েছে। ফলে ডবল স্ট্যান্ড হতে গেলে সেটাকে প্যারালাল থাকলে কখনোই হাইড্রোজেন বন্ড করা সম্ভব না, তাহলে সেটাকে কী হতে হচ্ছে অ্যান্টি প্যারালাল। সেই জন্য ডিএনএর ক্ষেত্রে ডবল স্ট্যান্ড দেখা যাবে এবং সেটা অ্যান্টি প্যারালাল হবে। এটাকে অবশ্যই মনে রাখতে হবে যে ডিএনএর ক্ষেত্রে ডাইরেকশন 5' to 3', দুটো স্ট্যান্ডার্ডই হয়, কিন্তু সেটা অ্যান্টি প্যারালালি অ্যারেঞ্জ হবে। প্যারালালি অ্যারেঞ্জ হলে তাহলে ডবল বন্ড মানে দুটো স্ট্যান্ড একসঙ্গে সংযুক্ত হয়ে ডবল স্ট্যান্ডার্ড হওয়া সম্ভব নয়। তাহলে আমরা এখানে যে ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করেছি সেটা হচ্ছে অ্যান্টি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট অফ 2 পলিনিউক্লিওটাইড চেইন ইন ডিএনএ। তাহলে আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড, তাহলে আরএনএ লেস স্টেবল, ডিএনএ মোর স্টেবল। আমরা যদি দেখি রাইবোস সুগারের মধ্যে দুটো হাইড্রোক্সিল গ্রুপ প্রেজেন্ট থাকছে, ফলে সেটা মোর রিঅ্যাক্টিভ, ফলে লেস স্টেবল। আবারও ডিএনএর মধ্যে যদি দেখি তাহলে সেখানে ডিঅক্সি রাইবোস সুগারের শুধুমাত্র 3' OH থাকছে, 2' H থাকছে, ফলে তার রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে, ওই জন্য ডিএনএ অনেক বেশি স্টেবল। আবার যদি ইউরাসিল দেখা যায় তাহলে 2,4-ডাইঅক্সি এবং থাইমিন যদি দেখা যায় 2,4-ডাইঅক্সি 5-মিথাইল পিরিমিডিন, তাহলে মিথাইল অ্যাড হওয়ার জন্য থাইমিনটা অনেক বেশি স্টেবল। সেই জন্য আরএনএ প্রথম পৃথিবীতে এলো ইভলিউশনের মাধ্যমে, কিন্তু আরএনএটা ডিএনএতে কনভার্ট হয়েছে। ওই জন্য এখন নিউক্লিক অ্যাসিড মেন যেটা সেটা ডিএনএ হয়ে গেছে, কিন্তু সেই ডিএনএর এক্সপ্রেশনটা কিন্তু সেই এমআরএনএ টিআরএনএ আরএনএর মাধ্যমেই প্রোটিন তৈরির মাধ্যমে সেটা কমপ্লিট হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মেশন অফ পলিনিউক্লিওটাইড চেন তার সম্পর্কিত তথ্য। তাই এখানে যেটা বলা হয়েছে পলিনিউক্লিওটাইড চেন ইন ডিএনএ মেড আপ অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। তাহলে ডিএনএর ক্ষেত্রে অবশ্যই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের চেন হতে হবে এবং আরএনএর ক্ষেত্রে রাইবোনিউক্লিওটাইডের চেন হতে হবে। নেক্সট ভিডিওতে আমরা ডবল হেলিক্যাল মডেল আর ডবল হেলিক্স মডেলস অফ ওয়াটসন ক্রিক সেটা নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।